7টা ভুল এবং একটা যুদ্ধ। ইরানের ওয়াশিংটনের পরিকল্পনা কেন সফল হলো না? প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। আজকেও গলাটা একটু ধরে যাওয়ার জন্যে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। 7টা ভুল এবং একটা যুদ্ধ। ইরানে ওয়াশিংটনের পরিকল্পনা কেন সফল হলো না? ডোনাল্ড ট্রাম্পের ওয়াশিংটন ধারণা করেছিল যে ইরানের মূল লক্ষ্য হবে কেবল ইসরায়েল, শুধুমাত্র ইসরায়েল। কিন্তু তেহরান এবার পুরো অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছিল। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব এবং জর্ডনে থাকা মার্কিন ঘাঁটিগুলো সরাসরি ইরানের নিশানায় চলে আসে। এর ফলে আমেরিকার আঞ্চলিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে ইরান। বাংলায় প্রবাদ আছে না, ন্যাড়া কবার বেলতলায় যায়। ইরানের ওপর বিনা কারণে চাপিয়ে দেওয়া যুদ্ধের আলোকে বাংলা প্রবাদের এই প্রশ্ন এখন জোরে সোরে শোনা যাচ্ছে। একই সাথে শোনা যাচ্ছে এটাও যে ন্যাড়া কেন বেলতলায় গিয়েছিল, তার ফলই বা কী হয়েছে, ইত্যাদি ইত্যাদি। ইসরায়েল এবং ইরানের মধ্যেকার সেই 12 দিনের যুদ্ধের পরবর্তী ঘটনা প্রবাহ উত্তেজনা কমানোর বদলে সংঘাতকে আরও বড় পরিসরে নিয়ে গিয়েছে। তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে যখন আলোচনার টেবিলে প্রত্যাশার পাহাড় সম ফারাক তৈরি হলো, তখনই হোয়াইট হাউস একটা অতি আশাবাদী সিদ্ধান্তের দিকে ঝুঁকে পড়ে। তাদের ধারণা ছিল একটা সীমিত যুদ্ধের মাধ্যমে ইরানকে দ্রুত পিছু হটতে বাধ্য করা যাবে। কিন্তু রণক্ষেত্রের বাস্তবতা সেই অনুমানকে তাসের ঘরের মতো গুঁড়িয়ে দিয়েছে। যে যুদ্ধকে মনে করা হয়েছিল সংক্ষিপ্ত এবং নিয়ন্ত্রিত, সেই যুদ্ধ কিনা শেষ পর্যন্ত 40 দিনের একটা দীর্ঘ এবং ক্ষয়িষ্ণু যুদ্ধের রূপ নেয়। এই যুদ্ধ শুধু যে আমেরিকার প্রাথমিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে শুধু তাই নয়, বরং ওয়াশিংটনের ওপর বিশাল সামরিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক বোঝা চাপিয়ে দিয়েছে। আল জাজিরায় প্রকাশিত এক বিশ্লেষণে আল্লামা আজিজি, পলিটিক্যাল অ্যানালিস্ট এবং ইরান সরকারের তথ্য পরিষদের মহাপরিচালক, ওয়াশিংটনের 7টা মারাত্মক ভুলের কথা তুলে ধরেছেন। কেন প্রাথমিক হিসাবের সাথে বাস্তবের এই বিস্তর ফারাক তৈরি হলো, তার ব্যাখ্যাও দিয়েছেন আল্লামা আজিজি। আমেরিকা ধরে নিয়েছিল ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধে ইরান যে আচরণ করেছিল, এবারও একই ঘটনা ঘটবে। কিন্তু তারা ভুলে গিয়েছিল যে এবার খোদ আমেরিকার সরাসরি অংশগ্রহণ অনেক বেশি। ইরানও সেই অনুযায়ী নিজের কৌশল বদলে ফেলে এবং হরমুজ প্রণালী কার্ডটা অত্যন্ত কার্যকরভাবে ব্যবহার করে। গত 12ই ফেব্রুয়ারির এক সিচুয়েশন রুম মিটিংয়ের রিপোর্ট অনুযায়ী আমেরিকার জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল কিন হরমুজ প্রণালী বন্ধ হওয়ার ঝুঁকি নিয়ে সতর্ক করেছিলেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেই সতর্কবার্তাকে উপেক্ষা করে ধরে নিয়েছিলেন যে পরিস্থিতি অতটা দূর যাওয়ার আগেই ইরান আত্মসমর্পণ করবে। বাস্তবে হরমুজ প্রণালী আমেরিকার অর্থনৈতিক এবং সামরিক হিসাব একেবারে ওলটপালট করে দিয়েছে। ওয়াশিংটন ধারণা করেছিল ইরানের মূল লক্ষ্য হবে কেবল ইসরায়েল, যেটা প্রথমে বলে শুরু করেছি। কিন্তু তেহরান এবার পুরো অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানায়। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব এবং জর্ডনে থাকা মার্কিন ঘাঁটিগুলো সরাসরি ইরানের নিশানায় চলে আসে। এর ফলে আমেরিকার আঞ্চলিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দেয় ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নয়ন, নিখুঁতভাবে আঘাত হানার ক্ষমতা এবং শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ওয়াশিংটন যথেষ্ট গুরুত্ব দেয়নি, একেবারে হালকা ভেবেছিল। তারা বিশ্বাসই করতে পারেনি যে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন যুদ্ধ বিমান পর্যন্ত ভূপাতিত করতে পারবে কিংবা তাদের উন্নত রাডার ব্যবস্থা অকেজো করে দিতে পারবে। রণক্ষেত্রে ইরানের এই প্রতিরক্ষা এবং আক্রমণাত্মক সক্ষমতার কল্পনাতীত বিকাশ
মার্কিন বিমান বাহিনীর শ্রেষ্ঠত্বকে একেবারে শোচনীয়ভাবে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। ডিসেম্বর মাসের কিছু গোয়েন্দা রিপোর্টের ওপর ভিত্তি করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মনে করেছিল গুপ্ত হত্যা এবং গণবিক্ষোভের কারণে ইরান ভেতর থেকে ভেঙে পড়বে। দেশটার প্রতিরোধ ক্ষমতা থাকবে না। কিন্তু যুদ্ধের দামামা বাজার সাথে সাথে ইরানিদের মধ্যে জাতীয় ঐক্য এবং প্রতিরোধের স্পৃহা আরও বেড়ে যায়। ওয়াশিংটন ইরানের জাতীয় অস্তিত্ব রক্ষার লড়াই এবং রাজনৈতিক প্রতিবাদ, এই দুটোর মধ্যেকার পার্থক্য, এই দুয়ের মধ্যে যে তফাৎ, সেই তফাৎটা বুঝতে বোকার মতো মারাত্মক ভুল করেছিল। আমেরিকা ভেবেছিল ইরানের মিত্র গোষ্ঠীগুলো এই যুদ্ধে খুব একটা ভূমিকা রাখতে পারবে না, কিন্তু দেখা গেল তারা অত্যন্ত সমন্বিতভাবে মার্কিন বাহিনীর বিরুদ্ধে একটা ঐক্য ফ্রন্ট গড়ে তুলেছে। উল্টো দিকে আমেরিকা তার ঐতিহ্যবাহী মিত্র বা ন্যাটোর কাছ থেকে তেমন কোনো রকমের কার্যকর সমর্থন পায়নি, যা ওয়াশিংটনের জোটের ভেতরে ফাটল ধরিয়ে দেয়। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় খোদ আমেরিকার ভেতরেই বিরোধ দানা বাঁধে। সাবেক ডোনাল্ড ট্রাম্প সমর্থক এবং টাক্কার কার্লসনের মতো ব্যক্তিত্বরা সংবাদ মাধ্যমে সমালোচনা শুরু করেন। বিশেষ করে মিনাব স্কুলে হামলার মতো বেসামরিক প্রাণহানির ঘটনায় আমেরিকার নৈতিক অবস্থান বিশ্বজুড়ে একেবারে ধূলিসাৎ হয়ে যায়। এদিকে যুদ্ধের প্রভাবে তেলের দাম $120 ছাড়িয়ে যাওয়ায় মার্কিন জনজীবনে নাবিশ্বাস ওঠে। আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়া এবং চীনের ভেটো এবং মিত্র দেশগুলোর স্বাধীন অবস্থান ওয়াশিংটনের রাজনৈতিক খরচ বহুগুণ বাড়িয়ে দেয়। যুদ্ধের মাঝপথে সিনিয়র জেনারেলদের বরখাস্ত করার ঘটনাও পেন্টাগনে এক বিশাল ভূকম্পনের মতো ছিল। এটা কেবল প্রশাসনিক রদবদল ছিল না, বরং আধুনিক সামরিক ডক্ট্রিন বা যুদ্ধ কৌশল নিয়ে যে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে তারই বহিঃপ্রকাশ। এই নেতৃত্বহীনতা রণক্ষেত্রে আমেরিকার ধারাবাহিকতাকেও ব্যাহত করেছে প্রচণ্ডভাবে। পরিশেষে বলা যায়, এই 7টা মারাত্মক ভুল, আমেরিকার এই 7টা মারাত্মক ভুল এবং কৌশলগত ব্যর্থতা আমেরিকাকে এমন একটা খাদের কিনারায় এসে দাঁড় করিয়েছিল, যেখানে 40 দিন পর ইরানের দেওয়া শর্ত মেনে নিয়ে আলোচনার টেবিলে বসাই ছিল ওয়াশিংটনের জন্য একমাত্র বাস্তবসম্মত পথ। প্রবাদের সেই ন্যাড়া দ্বিতীয়বার বেলতলায় গিয়ে যে কেবল বেলের প্রচণ্ড শক্ত আঘাতই পেয়েছে তা নয়, বরং তার সেই অতি আশাবাদী হিসাব নিকাশ রণক্ষেত্রের কঠিন বাস্তবের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। উঁচু গাছ থেকে পড়া বেলের আঘাত যেমন মারাত্মক হতে পারে, ওয়াশিংটনের জন্য এই যুদ্ধের পরিণতিও তেমন ধ্বংসাত্মক হয়ে দেখা দিয়েছে। এই যুদ্ধটা আন্তর্জাতিক রণকৌশলের ইতিহাসে একটা বড় উদাহরণ হয়ে থাকবে যে মাঠের শক্তিমত্তাকে খাটো করে দেখার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন, অন করে অল সিলেক্ট করে রাখুন, আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি রাজ্যের নির্বাচনী সময়টা, বলতে পারেন এই বিধানসভা নির্বাচনের প্রায় অস্থির সময়টা সকলের ভালো কাটুক, শান্তিতে কাটুক। অনুরোধ করি সকলে নির্ভয়ে এবং শান্তিপূর্ণভাবে পশ্চিমবঙ্গের ভোট পর্ব সম্পন্ন করুন। আগামীকাল 23শে এপ্রিল প্রথম দফায় 152টা কেন্দ্রে বিধানসভার ভোট রয়েছে। তো অনুরোধ করব সকলকে যে কোনো রকম সংঘাত থেকে দূরে থাকুন, ভুলেও কোনো প্ররোচনায় পা দেবেন না। আপনাদের জন্য পদে পদে ফাঁদ পাতা হবে, তাই সমস্ত রকমের ফাঁদ থেকে দূরে থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।